এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা। তো আজকে এই চ্যাপ্টারে আমি তোমাদেরকে পড়াবো কোষ বিভাজন। তো আগের একটা ক্লাসে আমি কোষ বিভাজনটা কি তা আমি ছোট করে বলেছিলাম, তা আজকে আবারও বলছি। কোষ বিভাজন কি? কোষ বিভাজন হচ্ছে যে প্রক্রিয়ায় পিতৃমাতৃকোষ, কি বললাম, যে প্রক্রিয়ায় পিতৃমাতৃকোষটা কি হয়, অপত্য কোষে পরিণত হয়। কিভাবে? কোষ মধ্যস্থ কোষীয় উপাদানের দ্বিত্বকরণ এবং পৃথকীকরণের মাধ্যমে, তাকেই বলা হয় কোষ বিভাজন। তো তোমাদেরকে কোষ বিভাজন পড়তে হলে আগে জানতে হবে যে একটি কোষ মধ্যস্থ কি থাকে, ক্রোমাটিন তন্তু থাকে, তাই তো? সেই ক্রোমাটিন তন্তুটা আসলে কি কি প্রকৃতির হয়? কি থাকে? একটি কোষের মধ্যে থাকে, অর্থাৎ একটি কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকে কি এরকম ক্রোমাটিন তন্তু থাকে। তো এই ক্রোমাটিন তন্তু কয় প্রকারের হয় বলো তো? এই যে ক্রোমাটিন তন্তু, এই ক্রোমাটিন তন্তুটা দুই ধরনের হয়। কি কি? একটি হচ্ছে ইউক্রোমাটিন, অপরটি হচ্ছে হেটারোক্রোমাটিন। তো প্রথমে আসছি ইউক্রোমাটিনে। এই ইউক্রোমাটিনটা কি? কি বললাম? এই ইউক্রোমাটিনটা কি? তো এই যে ইউক্রোমাটিন, এই ইউক্রোমাটিনটা কি? ইউ মিন্স একই। কি বললাম? ইউ, এই ইউ কথার অর্থ কি? একই বা সমান, তাই তো? তো ইউক্রোমাটিনটা কি তাহলে? যে সমস্ত ক্রোমাটিন তন্তু ক্রোমোজোমের স্থির দশাতে কি থাকে, ছড়িয়ে থাকে, ঠিক আছে, এবং যে ক্ষারীয় রঞ্জকটা দ্বারা রঞ্জিতকরণ করা হয়, সেটি দ্বারা রঞ্জিত করলে রংটা কেমন হয়, হালকা হয়। ক্লিয়ার? তো এই ধরনের ক্রোমাটিন তন্তু স্থির দশায় যেরকম মেলে থাকে, সেরকম বিভাজন দশায় এরা নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমে পরিণত হয়। সেই কারণেই মেটাফেজ দশায় এই ইউক্রোমাটিন থাকার কারণে আমরা ক্রোমোজোমগুলোকে দেখতে পাই মাইক্রোস্কোপের তলায়। ক্লিয়ার? তো এই ইউক্রোমাটিনের পরিমাণটা কত? মোট যদি 100% যদি ক্রোমাটিন হয়, ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন মিলে, তাহলে ইউক্রোমাটিনের পরিমাণ হবে কত? ইউক্রোমাটিন হয় 70%। ক্লিয়ার? তো এই যে ইউক্রোমাটিন, এই ইউক্রোমাটিনটা আর কি কাজ করে? এই ইউক্রোমাটিনটায় কি হয়, এস দশায়, কিসের এস দশায়? কোষ চক্রের যে এস দশা বা সিনথেটিক ফেজ রয়েছে, সেই সিনথেটিক ফেজে কি হয়, ডিএনএ প্রতিলিপি গঠিত হয়। ঠিক আছে? আর কি হয়, এই ইউক্রোমাটিন সক্রিয় জিনটাকে বহন করে। কি করে? সক্রিয় জিন বহন করতে পারে। ক্লিয়ার? তাহলে ইউক্রোমাটিনের সংজ্ঞা আমরা কি লিখব? লিখে নি, ইউক্রোমাটিন হলো যে সমস্ত ক্রোমাটিন তন্তু ইন্টারফেজ দশায় বা যাকে বলা হয় স্থির দশা,
এবং কি লিখলাম, ইন্টারফেজ দশা বা স্থির দশাতে প্রসারিত অবস্থায় থাকে। ক্লিয়ার? এবং ক্ষারীয় রঞ্জক দ্বারা রঞ্জিতকরণ করলে কি হয়, হালকা বর্ণ ধারণ করে, তাকে কি বলবো, ইউক্রোমাটিন বলে। তো ইউক্রোমাটিনের পরিমাণ আমি বললাম যে সমগ্র ক্রোমাটিনের অর্থাৎ হেটারোক্রোমাটিন এবং ইউক্রোমাটিন মিলে যদি 100% হয় তাহলে ইউক্রোমাটিনের পরিমাণটা 70% বা 70%। ক্লিয়ার? তাহলে ইউক্রোমাটিনের বৈশিষ্ট্যগুলো কি কি? ইউক্রোমাটিনের বৈশিষ্ট্যগুলি হচ্ছে, নাম্বার 1, ইউক্রোমাটিন সক্রিয় জিন বহন করে। নাম্বার 2, ইউক্রোমাটিন স্থির দশায় প্রসারিতভাবে থাকে এবং হালকা রঞ্জকে রঞ্জিত হয়। ক্লিয়ার? নাম্বার 3 কি, ইউক্রোমাটিন বিভাজন দশায় নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমে পরিণত হয়। নাম্বার 4 কি, এস দশাতে অর্থাৎ কোষ চক্রের এস দশাতে ডিএনএ প্রতিলিপি গঠন করে এই ইউক্রোমাটিনের কারণে। ক্লিয়ার? তো ইউক্রোমাটিন সমগ্র কোষ বিভাজিত হয় এই ইউক্রোমাটিনের কারণে। অর্থাৎ আমাদের দেহে বা প্রাণী দেহে বা জীব দেহে যদি ইউক্রোমাটিন না থাকতো তাহলে কোষ কিন্তু বিভাজিত হতো না। কি বললাম? হ্যাঁ, হতো। সেক্ষেত্রে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম যদি সরাসরি বিভাজিত হয়ে যেত, সেটি অ্যামাইটোটিক অর্থাৎ অনুন্নত শ্রেণীর কয়েক ধরনের জীবের ক্ষেত্রে যেটি পরিলক্ষিত হয়, কিন্তু উন্নত শ্রেণীর জীবেদের ক্ষেত্রে ইউক্রোমাটিন থাকার কারণে কোষটি যথাযথভাবে বিভাজিত হয়। ক্লিয়ার? এরপরে আসছি আমরা হেটারোক্রোমাটিনে। তো হেটারো মিন্স ভিন্ন, তা হেটারোর আমরা কি বলতে পারি বাংলায়, ভিন্ন, তাই তো? তাহলে হেটারোক্রোমাটিনটা কি? হেটারোক্রোমাটিন হচ্ছে যে সমস্ত ক্রোমাটিন তন্তু কি হয়, ইন্টারফেজ দশায় বা স্থির দশায় কুণ্ডলিকাকারে অবস্থান করে বা কুণ্ডলীকৃতভাবে অবস্থান করে এবং যে ক্ষারীয় রঞ্জক দ্বারা রঞ্জিতকরণ করা হয় সেটির দ্বারা রঞ্জিতকরণ করলে গাঢ় বর্ণ ধারণ করে। ঠিক আছে? তাদের বলা হয় হেটারোক্রোমাটিন। তাহলে হেটারোক্রোমাটিনের আমরা সংজ্ঞা কি লিখতে পারি, যে সব ক্রোমাটিন তন্তু ইন্টারফেজ দশায় ইন্টারফেজ দশাকে আমরা কি বলি, স্থির দশা। এই ইন্টারফেজ দশা বা স্থির দশাতে কুণ্ডলীকৃতভাবে অবস্থান করে এবং ক্ষারীয় রঞ্জকে গাঢ় বর্ণ ধারণ করে। ক্লিয়ার? তাদের বলা হয়, অর্থাৎ সেই সমস্ত ক্রোমাটিনকে বলা হয় হেটারোক্রোমাটিন। বুঝতে পেরেছ? তো হেটারোক্রোমাটিনের বৈশিষ্ট্যগুলো কি কি হবে? হেটারোক্রোমাটিন হচ্ছে নিষ্ক্রিয় ক্রোমাটিন তন্তু। কি বললাম? নিষ্ক্রিয় ক্রোমাটিন তন্তু। কারণ এই ধরনের ক্রোমাটিন তন্তুগুলো ইন্টারফেজ দশা বা স্থির দশায় কুণ্ডলীকৃতভাবে অবস্থান করে, কিন্তু বিভাজন দশায় এরা প্রসারিতভাবে অবস্থান করে, অর্থাৎ এদের কুণ্ডলী খুলে যায়।
নম্বর হচ্ছে কোথায় পরিলক্ষিত হয়? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ার অঞ্চলে। বুঝতে পেরেছো? 3 নম্বর হচ্ছে যে ইউক্রোমাটিনটা 70% এবং হেটারোক্রোমাটিনটা হচ্ছে 30%। ক্লিয়ার? নাম্বার 4 হচ্ছে হেটারোক্রোমাটিন সব সময় নিষ্ক্রিয়ভাবে থাকে এবং এটি সক্রিয় জিন বহন করে না। 5 নম্বর, হেটারোক্রোমাটিনের কোষ বিভাজনে তেমন কোনো ভূমিকা নেই। ক্লিয়ার? এবার যে পয়েন্টটি আমি ডিসকাস করব সেটি হচ্ছে কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুগুলো কি কি। কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুগুলো হচ্ছে, আমরা প্রথম লিখে নেব যে কোন কোন কোষীয় অঙ্গাণু কোষ বিভাজনে অংশ নেয়। নাম্বার 1, নিউক্লিয়াস। নাম্বার 2 হচ্ছে সেন্ট্রোজোম ও মাইক্রোটিবিউল। নাম্বার 3 হচ্ছে রাইবোজোম। নাম্বার 4 হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দেখো, মূলত এই 4টি যে কোষীয় অঙ্গাণু রয়েছে এগুলো কোষ বিভাজনে বিশেষ ভূমিকা গ্রহণ করে। ঠিক আছে? তো নিউক্লিয়াস কিভাবে কোষ বিভাজনে অংশগ্রহণ করে? তো আমরা যদি একটি নিউক্লিয়াসের আমরা একটি চিত্র এঁকে নিই, এটা হচ্ছে কি নিউক্লিয় পর্দা, তাই তো? ভেতরে এইরকম একটা জিনিস আছে, এটিকে বলা হয় নিউক্লিওলাস। ঠিক আছে? নিউক্লিয়াস মধ্যস্থ অর্ধস্বচ্ছ যে জেলির ন্যায় পদার্থ রয়েছে, ঠিক আছে, তাকে কি বলা হয়? নিউক্লিওপ্লাজম। আর এই নিউক্লিওপ্লাজমের উপরে একটি সুতোর ন্যায় কিছু ভেসে থাকতে দেখা যায়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় নিউক্লিয় জালিকা। বুঝতে পেরেছো? তো এই যে নিউক্লিয়াসের যে 4টি অংশ রয়েছে, তাই তো? তো নিউক্লিয়াসের মধ্যস্থ এই নিউক্লিয় ক্রোমাটিন, নিউক্লিওলাস, এই দুটোই কোষ বিভাজনে অংশগ্রহণ করে। ঠিক আছে? তার মধ্যে এই যে নিউক্লিয় ক্রোমাটিন বা যাকে বলা হয় নিউক্লিয় জালিকা, এটি কোষ বিভাজনে বিশেষ ভূমিকা পালন করে। এই কারণেই, কেন বলতো? কারণ এই নিউক্লিয় জালিকাই বিভাজন দশাতে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমের সৃষ্টি করে, যা পরে বিভাজিত হয়ে অপত্য ক্রোমোজোমের সৃষ্টি করে। তারপরে এই নিউক্লিয় পর্দা বিভাজিত হয়, যা যা বিভাজিত হওয়ার দরকার বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। ঠিক আছে? এটি হচ্ছে নিউক্লিয়াস। এরপরে আসছি সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম মূলত দেখা যায় প্রাণী কোষের ক্ষেত্রে, তাই তো? সেন্ট্রোজোম কাদের ক্ষেত্রে দেখা যায়? সেন্ট্রোজোম প্রধানত দেখা যায় প্রাণী কোষের ক্ষেত্রে। বারবার করে বলছি যে সেন্ট্রোজোম দেখা যায় প্রাণী কোষের ক্ষেত্রে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোমটা পরিলক্ষিত হয় না।
কোন কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম পরিলক্ষিত হয় না? উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম পরিলক্ষিত হয় না। তো আমরা দেখেছি, দেখো সেন্ট্রোজোম হচ্ছে এইরকম একটা গঠন। ঠিক আছে, এইরকম একটা গঠন যার চারিদিকে এইগুলো থাকে, তাই তো? এইরকম একটা গঠন দেখি যে একটি দুটো পিপার ন্যায় গঠন, যেটি 90 ডিগ্রি বা 90 ডিগ্রি কোণে বা সমকোণে এরা অবস্থান করে সব সময়। বুঝতে পেরেছো? তাহলে দেখো, এই যে সেন্ট্রোজোমের এই দুটো পিপার ন্যায় গঠনকে কি বলা হয়? সেন্ট্রিওল। কি বলা হয়? সেন্ট্রিওল। ঠিক আছে, এই সেন্ট্রোজোমের মাঝে যে প্রোটোপ্লাজমীয় অংশ থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কাইনোপ্লাজম। আচ্ছা, এরপরে দেখো, এই যে বাইরের দিকে অ্যাস্ট্রাল রে যেখানে রয়েছে সেইখান দিয়ে এক ধরনের জেলি সদৃশ্য পদার্থ থাকে, একে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। ঠিক আছে, আর এই যে রে গুলো আছে, এই রে গুলোকে বলা হয় কি বলতো? অ্যাস্ট্রাল রশ্মি বা অ্যাস্ট্রাল রে। ঠিক আছে, এরপরে আসছি মাইক্রোটিবিউলটা তাহলে কি? এখানে তো বলেছি সেন্ট্রোজোম এবং মাইক্রোটিবিউল, আমি দুটো শব্দ বলেছি। মাইক্রোটিবিউলটা কি? এই সেন্ট্রিওল দুটোই মাইক্রোটিবিউলস দ্বারা গঠিত, সেই কারণে বলেছি মাইক্রোটিবিউল। কি দ্বারা গঠিত? এই সেন্ট্রিওল দুটি হচ্ছে মাইক্রোটিবিউলস দ্বারা গঠিত। মাইক্রো মিন্স ক্ষুদ্র, টিবিউলস মানে কি? নালিকা, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র নালিকা দ্বারা গঠিত। ঠিক আছে, সেই কারণেই আমরা সেন্ট্রোজোম এবং মাইক্রোটিবিউলস কথাটা বলেছি। এরপরে আসছি রাইবোজোম। কোষ বিভাজনে রাইবোজোমের কাজ কি? কোষ বিভাজনে রাইবোজোম কি কাজ করে? প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। ঠিক আছে, রাইবোজোমের এটি হচ্ছে স্মল সাব ইউনিট বা ছোট উপ একক, আর এটি হচ্ছে বড় উপ একক। বুঝতে পেরেছো? এরপরে আসছি 4 নম্বরে, মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়াটা কি? মাইটোকন্ড্রিয়া হচ্ছে এই ধরনের একটি গঠন, তাই তো? এই ধরনের একটি গঠন। তো এই মাইটোকন্ড্রিয়ার কাজ কি? এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষ বিভাজনের সময় কোষকে এনার্জি অর্থাৎ এটিপি প্রদান করে। ঠিক আছে, কি প্রদান করে? কোষকে এটিপি অর্থাৎ এনার্জি প্রদান করে। এই কারণেই মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়, তাই তো? তার মানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তিটা বা এনার্জি সঞ্চয় থাকে। বুঝতে পেরেছো? দেখো, এরপরে আসছি আমরা কোষ বিভাজনের প্রকারভেদে। তো কোষ বিভাজন কয় প্রকারের হয় বলো তো? কোষ বিভাজন মূলত 3 প্রকারের হয়। কয় প্রকারের? কোষ বিভাজন মূলত 3 প্রকারের। কি কি? প্রথমটি হচ্ছে অ্যামাইটোসিস, দ্বিতীয়টি হচ্ছে মাইটোসিস, তৃতীয়টি হচ্ছে মিওসিস। তো আমরা প্রথম
প্রথমে আসবো অ্যামাইটোসিস প্রকৃতির কোষ বিভাজনে। তো অ্যামাইটোসিস প্রকৃতির কোষ বিভাজনটা কি? অ্যামাইটোসিস প্রকৃতির কোষ বিভাজন এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে জনিত্রী কোষ, কি বললাম, যে পদ্ধতিতে জনিত্রী কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমটা সরাসরি বিভাজিত হয়। কি বললাম? যে পদ্ধতিতে জনিত্রী কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে, অর্থাৎ ডাইরেক্ট কাট হয়ে যায়, সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, তাকেই বলা হয় অ্যামাইটোসিস প্রকৃতির কোষ বিভাজন। ঠিক আছে, তাহলে অ্যামাইটোসিস প্রকৃতির কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো কি কি হবে? অ্যামাইটোসিস প্রকৃতির কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলি হচ্ছে, নাম্বার 1, কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়। ঠিক আছে, 2 নম্বর কি হবে? কোষটি দেখতে ডাম্বেলের ন্যায় হয়। কেমন হয়? অ্যামাইটোসিস প্রকৃতির কোষগুলি দেখতে ডাম্বেলের ন্যায় হয়। তাহলে 3 নম্বরে কি হবে? অ্যামাইটোসিস প্রকৃতির কোষ বিভাজন অনুন্নত শ্রেণীর জীবেদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। কাদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়? অনুন্নত শ্রেণীর জীবেদের ক্ষেত্রে। তাহলে অনুন্নত শ্রেণীর জীবেদের ক্ষেত্রে এই অ্যামাইটোসিস প্রকৃতির কোষ বিভাজনটা পরিলক্ষিত হয়। ক্লিয়ার? তো অ্যামাইটোসিস প্রকৃতির কোষ বিভাজনের উদাহরণগুলো তাহলে কি কি হবে? অ্যামাইটোসিস প্রকৃতির কোষ বিভাজনের উদাহরণ হবে ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া, ঠিক আছে, ইত্যাদি। এদের ক্ষেত্রেই অ্যামাইটোসিস প্রকৃতির কোষ বিভাজনটা পরিলক্ষিত হয়। তাহলে আমি দেখিয়ে দিই একটু কিভাবে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়। ঠিক আছে, কোষটা ঠিক এইভাবে সেপারেট হয়ে যায়। তাহলে দেখো, এই অ্যামাইটোসিস প্রকৃতির কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি ঠিক এইভাবেই বিভাজিত হয়। ঠিক আছে, এরপরে আসছি 2 নম্বরে মাইটোসিস প্রকৃতির কোষ বিভাজন। এই মাইটোসিস প্রকৃতির কোষ বিভাজনটা কি? যে পদ্ধতিতে, কি বললাম, যে পদ্ধতিতে জনিত্রী কোষ, ঠিক আছে, জনিত্রী কোষটা বিভাজিত হয়ে, যদি এটি 2n হয় এটিও 2n হবে, তাহলে জনিত্রী কোষটা বিভাজিত হয়ে সম আকৃতি কি কি হবে?
সম আকৃতি, সমসংখ্যক ও সমগুণ বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য কোষের সৃষ্টি হবে। তাকেই বলা হবে মাইটোসিস প্রকৃতির কোষ বিভাজন। ঠিক আছে, তাহলে মাইটোসিস প্রকৃতির কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো কি কি হবে? মাইটোসিস প্রকৃতির কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো হবে, নাম্বার 1, এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে না। নাম্বার 2, উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল প্রধানত এই ধরনের কোষ বিভাজন পরিলক্ষিত হয়। নাম্বার 3, এই ধরনের কোষ বিভাজনে সম আকৃতি, সমগুণ এবং সমসংখ্যক বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য কোষের সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে মাইটোসিস কোষ বিভাজনের উদাহরণ কি হবে? মাইটোসিস কোষ বিভাজন কোথায় পরিলক্ষিত হয়? প্রধানত উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল। উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল বলতে আমরা কি বুঝি? যেমন ধরো উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, ঠিক আছে, এই সমস্ত অঞ্চল বা কচি পাতা, এগুলোই হচ্ছে বর্ধনশীল অঞ্চল। ঠিক আছে, এরপরে আসছি মিয়োসিস প্রকৃতির কোষ বিভাজন। এই মিয়োসিস প্রকৃতির কোষ বিভাজনটা কি? যে প্রক্রিয়ায়, কি বললাম, যে প্রক্রিয়ায় জনিত্রী কোষটা বিভাজিত হয়ে অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষের সৃষ্টি করে তাকেই বলা হয় মিয়োসিস কোষ বিভাজন। কি বললাম তাহলে? মিয়োসিস কোষ বিভাজনটা কি? যে প্রক্রিয়ায় যদি মাতৃকোষ 2n হয় অর্থাৎ জনিত্রী কোষ, তাহলে অপত্য কোষ হবে n, অর্থাৎ অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষের সৃষ্টি হবে এই মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। তো মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় আরো একটি জিনিস দেখার বিষয়, সেটি হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনে কিন্তু হ্রাস বিভাজন এবং সমবিভাজন দুটোই পরিলক্ষিত হয়। কিভাবে? এই মিয়োসিস কোষ বিভাজনে দেখো জনিত্রী যে কোষ রয়েছে, এই জনিত্রী কোষের থেকে যে অপত্য কোষের সৃষ্টি হয়েছে সেখানে দেখো ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আমরা বলবো মিয়োসিস 1। অর্থাৎ এই মিয়োসিস 1-এ যে অপত্য কোষের সৃষ্টি হয়েছে সেই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। এই কারণে মিয়োসিস 1-কে বলা হয় হ্রাস বিভাজন। এরপরে এই যে অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট যে অপত্য কোষের সৃষ্টি হয়েছে, এই অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষের থেকে যখন আবার বিভাজিত হয়ে কটি অপত্য কোষের সৃষ্টি হয়? 4টি সেই হ্যাপ্লয়েড বা n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষের সৃষ্টি হয়। এক্ষেত্রে সমগুণ সম্পন্ন অর্থাৎ সমগুণ সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষের সৃষ্টি হয় মিয়োসিস 1-এ সৃষ্ট অপত্য কোষের। ঠিক আছে, তাহলে একে আমরা কি বলবো? মিয়োসিস 2। ক্লিয়ার? তাহলে মিয়োসিস 2 কোষ বিভাজন হচ্ছে সদৃশ্য বিভাজন এবং মিয়োসিস 1 বিভাজন হচ্ছে হ্রাস বিভাজন। ক্লিয়ার? তাহলে আজকে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। ঠিক আছে, কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে পরবর্তী নোটিফিকেশন সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায়। ক্লিয়ার?